টাঙ্গাইলের মধুপুর বিশাল শালবন, উঁচু নিচু অনেক টিলা, তার মাঝে কয়েক গ্রাম জুড়ে বাস করে গারো জনগোষ্ঠী, আদিবাসী গারো জনগোষ্ঠী। তাদের মধ্যে একটা ফ্যামিলির সদস্য প্রায় 13 জন। ছোট্ট একটা কুঁড়ে ঘরে, ছোট্ট একটা বাসস্থানে তারা বেশ কষ্টসাধ্য করে, কষ্টসাধ্য তাদের জীবনযাপন। তারা তাদের ঘর সম্প্রসারণ করার জন্য তাদের যে ভিটে মাটি আছে তার পাশে নতুন করে আরেকটা ঘর তোলার বন্দোবস্ত করে, সেখানে খুঁটি টুটি কাড়ে, যে একটা কোনো রকমের থাকার আসবাবপত্র সেট করে কোনো রকমের থাকার একটা মাথা গোজার একটা জায়গা তৈরি করা। যেই তারা এরকম খুঁটি পোতা শুরু করছে, তখনই আনসার সদস্যরা যে তাদেরকে বাধা দিছে। একজন গারো নারীকে, তার পিঠে তার সন্তান বাধা ছিল, তাকে তো তার দিকে অস্ত্র তাক করছে, তার যে সন্তান বাধা, যে গামছা দিয়ে বাধা ছিল সেটা ধরে টানাটানি করছে। ভিডিও আপনারা দেখে থাকবেন। এই জিনিসটা মোটামুটি ভাইরাল বলা যায়, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কিন্তু এই সমস্যাটা কিন্তু বাংলাদেশের একদিনের সমস্যা না, এটা ব্রিটিশ আমল থেকে সমস্যা। এবং বাংলাদেশের যে প্রান্তে আদিবাসী থাকুক তাদের এই ভূমি থেকে উচ্ছেদ করার এটা কিন্তু একটা সিলসিলা। এর আগে আমি বিভিন্ন ভিডিও বানাইছি। পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, রাঙ্গামাটি, তারপরে বান্দরবান, খাগড়াছড়ি, এই 3 জেলাতে এই সমস্যা আছে। তারপর আরেকটা ভিডিও বানাইছিলাম গাইবান্ধা, সেখানে সাঁওতালদের এরকম উচ্ছেদ করা হয়েছে চিনিকল এর নামে। এরকম সারা বাংলাদেশে যেখানে দেখবেন আদিবাসী জনগোষ্ঠী আছে তাদেরই ভূমি থেকে উচ্ছেদ করা, তাদের জমি দখল করা, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা, এটা একটা কমন একটা ব্যাপার দেখবেন। এই জিনিসটা কিন্তু যে হুট করে শুরু হয়েছে তা না। তবে টাঙ্গাইলের মধুপুরের এই ঘটনাটা কিন্তু শুরু হয়েছে ব্রিটিশ পিরিয়ডে। এটার কিন্তু একটা ইতিহাস আছে। আর এটার কিন্তু আইন করে মার পেঁচে তাদেরকে, আইনি মার পেঁচে তাদেরকে এটা এইভাবে নিপীড়নগুলো করা হয়। তো তাদের হিস্ট্রিটা কি, বিশেষ করে এই টাঙ্গাইলের মধুপুরে যে গারো জনগোষ্ঠী আছে, তারপর বর্মনদের কথা বললাম, কোচদের কথা বললাম, তাদের মূলত আজকে হিস্ট্রিটাই বলবো, যে তারা তাদের নিপীড়িত হওয়ার হিস্ট্রি, তাদের এই জমি নিয়ে স্ট্রাগল করার হিস্ট্রি, বাংলাদেশের অন্যান্য আদিবাসীদের মতোই, কিন্তু এখানকার আলাদা যে হিস্ট্রি আছে সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। তো কথা না বাড়ায় চলুন সেই হিস্ট্রির দিকেই আগানো যাক। ব্রিটিশ পিরিয়ডে এই যে টাঙ্গাইল মধুপুর অঞ্চলের কথা বলতেছি, এটা বিস্তীর্ণ একটা পাহাড়ি একটা টিলা সমৃদ্ধ একটা অঞ্চল ছিল। এখানে অনেক শালবন, শাল গাছ ছিল, গজারি গাছ ছিল। অ্যাকচুয়ালি শাল গাছ গজারি গাছ একই, কেটে ফেললে তারপর যেটা গজারি সেটাকে গজারি বলে আর কি। তো যাই হোক, তো এই বনাঞ্চল ঢাকার মধ্যে কিছু ছিল, বৃহত্তর ঢাকার মধ্যে ছিল, গাজীপুরের মধ্যে ছিল, টাঙ্গাইলের মধ্যে ছিল। আবার এই পুরো অঞ্চলের লোকজন যাদের খাজনা ছিল, যে জমিদারকে, তার সেটা ছিল আবার নাটোরের, নাটোরের রাজাকে তারা খাজনা দিত আর কি। তো ব্রিটিশদের হঠাৎ এই অঞ্চলে নজর পড়লো কেন? নজর পড়লো তার কারণ হচ্ছে কাঠ, শাল কাঠ, খুবই ভালো মানের কাঠ। তারা এখান থেকে কাঠ নিয়ে সোজা একদম জাহাজ করে পাড়িয়ে দিত ব্রিটেনে। তারা বিশাল বিশাল অট্টালিকা বানাতো, সব এই অঞ্চলের কাঠ নিয়ে যেত। তারা 1927 সালে কিন্তু একটা বন আইন করে এই বিষয়গুলো বৈধতা তৈরি করে, তারা নিজেরা আকাম করবে, সেই আকামগুলো বৈধতা দিয়ে আইন তৈরি করবে, এবং সেই আইনের দোহাই দিয়ে যাদের উপর নিপীড়ন করা হবে তারা যেন কোনো কথা না বলতে পারে সেই বন্দোবস্ত তৈরি করবে। সালটার কথা বললাম 1927। আপনারা যারা এই ভিডিও চট্টগ্রামের বাসিন্দা আছেন, যারা দেখবেন, তাদেরকেও একটা ঘটনা বলে রাখি, যে দেখবেন যে চট্টগ্রাম থেকে নাজিরহাট নামে একটা জায়গা আছে, নাজিরহাট, কাটিরহাট, ঝংকার, বা যাদের মাইজ ভান্ডারি চেনেন, মাইজ ভান্ডারি, দরবার শরীফে, সেই রুটে একটা ট্রেন লাইন আছে। এই ট্রেন লাইনটা কিন্তু সেই সময় করা, 1929-এর দিকে মেবি, প্রায় আজ থেকে প্রায় 100 বছর আগে। কেন করছিল জানেন? সেই সময় এই নাজিরহাটের অঞ্চলে বিস্তীর্ণ পাহাড়, সেই জায়গা তো অনেক টিলা পাহাড় এরকম জায়গা আর কি। সেখান থেকে তারা রেল লাইন করে কাঠ নিয়ে যেত, একবারে বন্দরে কাঠ নিয়ে যেত, সেখান থেকে সোজা জাহাজে করে ব্রিটেনে পাঠিয়ে দিত। তো এই একই ঘটনা এই টাঙ্গাইলের ক্ষেত্রেও ঘটছে। তাদের নজর পড়ছে কাঠে। এই কাঠে নজর পড়ে তারা এই কাঠ কিভাবে কেটে সাফ করা যায়, কিন্তু ওখানে যে জনগণ আছে তাদেরকেও তো আইন কানুন দিয়ে সাইড করতে হবে। ঘটনা শুরু হয়েছিল সেই সময়। সেই ঘটনারই একটা অংশ আমরা এই মধুপুরে যখন দেখলাম, আনসাররা অমানবিকভাবে, কোনো নারী সদস্য ছিল না, নারীদের সাথে কিরকম আচরণ করতেছিল, বন্দুক তাক করতেছিল, এই ঘটনাগুলো কিন্তু সূত্রপাত সেখান থেকে। এই 1927 সালে বন সংরক্ষণ আইন করে তারা দেখাচ্ছে যে এটা রিজার্ভ ফরেস্ট, এখানে কেউ থাকতে পারবে না, এখানে কেউ গাছ কাটতে পারবে না, এই অঞ্চলে শুধু আমাদের কর্তৃত্ব থাকবে, আমরা যখন খুশি গাছ কাটবো, যখন খুশি গাছ লাগাবো, বা আচ্ছা তাই করে ওখানে মাটি কাটি যা খুশি করি, সেটা জাস্ট আমাদের, অর্থাৎ ব্রিটিশদের দেখভালের বিষয়। এখানে যারা ভূমিপুত্র আছে, যারা আদিবাসী আছে, অ্যাকচুয়ালি ওই অঞ্চলের
আদিবাসীরা, অর্থাৎ আপনি গারো বলেন, কোচ বলেন, বর্মন বলেন, মানে তারাই ওই অঞ্চলের ভূমিপুত্র আদিবাসী। তো তাদের কি হচ্ছে এখানে দেখাদেখির বিষয় নাই। তো এর আগে এই বিষয়গুলো সমাধান হতো কীভাবে? যেমন ধরেন যে আমার একটা জমি আছে, সেই জমির কিন্তু বিভিন্ন রকমের রেকর্ড থাকে। সিএস থাকে, এসএ থাকে, আরএস থাকে, বিএস থাকে। মানে সিএস এটা কি? এটা মনে হয় ক্যাডাস্ট্রিয়াল সার্ভে বা এই টাইপের কিছু একটা নাম আছে, ব্রিটিশ আমলে করা। তারপরে পাকিস্তান পিরিয়ডে করা হয়, এসএ করা হয়, আরএস করা হয়, মানে এগুলো বিভিন্ন টাইপের খতিয়ান জমি জরিপ করা হয়, সেগুলোর অফিসিয়াল ডকুমেন্ট। তো তাদের কিন্তু ওখানে কিছু কিছু জমির আপনার এই সিএস সার্ভে আছে, আবার এর পরবর্তীতে যেটা এসএ করা হয় তাদের সবগুলোতে এসএতে তাদের নাম ছিল না, আবার পরবর্তীতে আরএস করা হয় সেখানে তাদের কিছুতে নাম ছিল। মানে মোট কথা তাদের কাগজপাতি যদি আমি একদম একটা সংখ্যা বিবেচনায় বলি 90%-ই তাদের কোনো কাগজপাতি ছিল না, এখনও নাই। এখন বলতে পারেন আরে কাগজপাতি নাই তাহলে আবার জমি দিতে হবে, এটা আবার কেমন কথা? এটা কি মানে এটা কি ধরনের কথা? আসলে তাদের এই আদিবাসীদের আমরা বুঝতে চাই না, আমাদের যে বুঝতে বা তাদের সমস্যা কি এটা আমরা সমস্যার গোড়াটাই আসলে খুঁজে পাই না বাঙালিরা বা সমতলের বাসিন্দারা। তাদের নিজস্ব পদ্ধতি আছে, যেটাকে বলা হয় গারোদের ক্ষেত্রে যেটাকে বলা হয় আখিং। এই আখিং পদ্ধতিতে তারা জমির বন্টন করতো। গারোরা কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার, এটা অনেকে সাধারণ জ্ঞানে পড়ে থাকবেন। তাদের মধ্যে যে পরিবারের প্রধান যে মা থাকতো বা যে নারী থাকতো তাকে সম্ভবত নকনা বা নকমা এই টাইপের কোনো একটা নাউন তাকে ব্যবহার করা হতো তার ক্ষেত্রে। তো তিনি ডিসাইড করতেন যে কেমনে ডিস্ট্রিবিউট হবে। এই সেম জিনিস কিন্তু এখনো পার্বত্য চট্টগ্রামে করা হয়। পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে, 3টা জেলারই কিন্তু 3জন রাজা আছে, তাদের আলাদা আলাদা, যেমন চাকমা রাজা আছে, বোমাং রাজা আছে, তাদের কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে কিভাবে জমি বন্টন করা হবে। মানে তাদের নিজেদেরই একটা রুল আছে। যেহেতু তারা আদিবাসী, তাদের ভাষা বলেন, সংস্কৃতি বলেন, তাদের সব কিছু ভিন্ন। তো তারা নিজেরাই নিজেদের মতো করে ঠিক করতো। মানে সেটাই ওই 100 বছর ধরে তাদের এই সিলসিলা চলে আসছে, তারা জমি ডিস্ট্রিবিউশনগুলো কিভাবে করবে। তো এই যে 27 সালের আগে বললাম যে তারা এভাবে করতো, আর তাদের খাজনা খারিজ যা কিছু আছে তারা দিতে হচ্ছে ওই নাটোরের রাজাকে। প্রথমত ব্রিটিশরা কি করলো, ওই 1927-এ এই যে বনের যে একটা রিজার্ভেশন একটা অ্যাক্ট করলো, এটা করে তারা প্রথমে বনকে একটা রিজার্ভ এরিয়া করে ফেললো। তখন তো তাদের সাথে এখন কি হবে, এরা তো এখন সেই জমিদারকে যে ধরবে যে হ্যাঁ তোমাকে আমরা এতদিন খাজনা দিলাম, সেই খাজনা এখন আমাদের নিরাপত্তা দাও, আমাদের জমি ব্রিটিশ এরকম নিয়ে যাচ্ছে, রিজার্ভ ফরেস্ট ঘোষণা করে আমাদেরকে বের করে দিচ্ছে। এই জিনিসগুলো যেন না হয়, ধীরে ধীরে কিন্তু ব্রিটিশরা এগুলো কাজে তো বেশ পটু ছিল। তারা কি করছে, এটা হচ্ছে 1950 সালের কথা, 1927 সাল 1950 সাল, দেখেন এর মাঝখানে কিন্তু তাদের মধ্যে বহুত মানে মারামারি কি বলা যায় বিভিন্ন আলোচনা চলছে। 1950 সালে তারা কি করলো, জমিদারি প্রথায় উচ্ছেদ করে দিল ব্রিটিশরা, যে না এই অঞ্চলে কোনো জমিদারি চলবে না। এখন ভাবেন ওই মধুপুরের, ওই টাঙ্গাইলের, ওই গাজীপুরের ওই যারা আদিবাসী আছে তারা ধর্ণা দেওয়ার মতো আর কোনো লোক পেল না। মানে তাদের কোনো মাথা নাই। একে তো ব্রিটিশরা এতদিন কি বলছে যে ওই ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট দিয়ে তাদেরকে সাইড করছে, এরপরে তারা যে জমিদারের সাথে যে কথা বলতো সেই জমিদারি কি করলো, 1950-তে সেই জমিদারি প্রথাই তুলে দিল যে না কোনো জমিদারি নাই আর। এরপরে আর 5 বছর পরে অর্থাৎ 1955 সালে ব্রিটিশরা করলো কি জুম চাষ নিষিদ্ধ করে দিল, যে এই টিলাগুলোতে এই আদিবাসীরা বিভিন্ন রকমের চাষবাস করতো। তাদের তো নির্দিষ্ট কোনো মানে জমি ছিল না। এখন আমাদের যে কনসেপ্ট, আমরা তো চিন্তা ভাবনা করলে একদম বর্তমান কনসেপ্টে চিন্তা ভাবনা করি, সমতলের কনসেপ্টে চিন্তা ভাবনা করি। আমি একটা জায়গায় বসে আছি, মানে আমি যে জায়গায় ভিডিও রেকর্ড করতেছি, ধরেন এটা একটা 10% জমি। এই 10% জমির অনেকগুলো রেকর্ড আছে, ওই যে সিএস, আরএস, এসএ এরকম অনেকগুলো, তারপরে বিএস এরকম অনেকগুলো খতিয়ান আছে, পর্চা আছে। এটার মালিক একজন নির্দিষ্ট একটা ব্যক্তি। এখন কিন্তু ওখানকার কনসেপ্টগুলো এইভাবে কাজ করে না। সেম জিনিস এই পার্বত্য চট্টগ্রাম, সেম জিনিস গাইবান্ধা সাঁওতালদের ক্ষেত্রেও। তারা এক পাহাড়ে থাকতো, সেখানে অনেকদিন চাষবাস করতো, যখন সেই মাটি অনুর্বর হয়ে পড়তো তারা আরেক পাহাড়ে চলে যেত, আবার পরবর্তীতে আবার এই পাহাড়ে ব্যাক করতো। মানে একটা নির্দিষ্ট টানা চাষ করতো না, ওই কিছুদিন ফেলে রেখে দিত, ন্যাচারালি ওই জিনিসটা আবার উর্বর হয়ে যেত। আর এই যে কে কোন পাহাড়ে যাবে, কে কোন জায়গায় থাকবে, এই বিষয়গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হতো, কে কোন জমিতে থাকবে, কে কোনটা ভোগ করবে, ওই যে আখিং পদ্ধতিতে। সেটা কে ঠিক করতো, ওই যে যারা নকনা ছিল, আমার শব্দটার উচ্চারণ ভুল হতে পারে, কেউ সঠিক শব্দটা জানলে কমেন্টে জানাইতে পারেন আর কি। তারপরে যারা ধরেন একটা পাড়ার বা পাড়ার যে হেড থাকতো তাকে সম্ভবত খামাল বলা হতো, তিনি মানে তারা বসে এসব ডিসাইড করতো, তাদের নিজেদের মধ্যে এসব নিয়ে খুব দ্বন্দ্ব ছিল না। কিন্তু 55-তে কি করলো, 1955-তে ব্রিটিশরা বললো যে জুম চাষ নিষিদ্ধ। মানে তাদেরকে ওই অঞ্চল থেকে সরে এই কাঠের উপর যেন নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়, এর জন্য তাদের যা যা করা দরকার স্টেপ বাই স্টেপ তারা কিন্তু সব করতেছে।
আর মজার বিষয় হচ্ছে সেই আইনগুলো এই যে ব্রিটিশরা খেলায় আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করলাম 1947-এ, যে আমরা নতুন স্বপ্ন যে আমরা সব কিছু নিজেদের হবে, তারপরেও এইসব আইন বহাল তবিতেছিল। এরপরে 25-26 বছর পর আমরা দেখলাম যে না, পাকিস্তানের সাথে আমাদের চলছে না, আমরা আবার কি করলাম, স্বাধীনতা অর্জন করলাম, 71-এ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা স্বাধীনতা অর্জন করলাম। তারপরেও এই আইনগুলো এখনো বহাল আছে। এই আইনগুলো অনেক জায়গায় মানে সংস্কার করা হয়েছে, কিন্তু সংস্কার করে সেটা এমন হয়েছে যে সেটা আদিবাসীদের জন্য আরো ভয়ঙ্কর করে তোলা হয়েছে। এই যে 71-এ আমরা স্বাধীনতা লাভ করলাম, আমরা বাংলাদেশের জনগণরা, বাংলাদেশের নাগরিকরা তাদের যে অধিকার বুঝে পাবো, তাদের যে হক বুঝে পাবো, নতুন একটা যাত্রা শুরু হওয়ার কথা ছিল। আদিবাসীরা তাদের হক বুঝে পাবে, নতুন একটা যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু না, তাদের নিপীড়নে যেন নতুন মাত্রা যুক্ত হলো, নতুন আরো লুপহোল বের করা শুরু হয়ে গেল। 1982 সালের কথা। এই যে টাঙ্গাইলের এই যে রিজিয়নের ফরেস্টের কথা বলতেছি, এটাকে আটিয়া ফরেস্টও বলা হয়। 1982 সালে একটা অর্ডিন্যান্স করা হলো, আটিয়া ফরেস্ট রিজার্ভেশন অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সে বলা হলো যে প্রায় মনে হয় 60,000 একর জুড়ে বনটাকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হলো, সেই 1927 সালের সিলসিলা অনুসারে। ব্রিটিশরা যে কাজটা করে রাখছিল তাদের স্বার্থের জন্য। তারা তো ওই তো বললাম গাছ নিয়ে ব্রিটেনে চলে যেত। এই বাংলাদেশ গভর্নমেন্ট এই 60,000 একর জুড়ে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করার পরে বললো যে এটা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। মানে আমি যদি একজন আদিবাসী হই, আমি যদি গারো সম্প্রদায়ের হই, আমি গারো জনগোষ্ঠীর হই, কোচ জনগোষ্ঠীর হই, তাহলে আমি আমার অধিকার যে আমার জমি নিয়ে চলে যাচ্ছে, আমি এটা নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবো না। তারা এই সিলসিলা তৈরি করলো। মানে এটা কত জঘন্য ভাবেন। তো এখন ভাবেন যে ব্রিটিশরা তো ওদের দেশে ইয়ে নিয়ে চলে যাচ্ছিল, কার্টার নিয়ে চলে যাচ্ছিল, আর বাংলাদেশ কি করবে, মানে বাংলাদেশের গভর্নমেন্টের এখানে লাভ কি? এটা আপনি যখন 1986-87 দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন যে 82-তে এটা কেন করছিল। এখানে বিশাল রাবার বাগান করা হয়। সেম জিনিস আপনি পার্বত্য চট্টগ্রামে যান, ওইখানেও পাবেন। মানে আদিবাসীর যতগুলো সমস্যা, বাংলাদেশের যে প্রান্তিক সমস্যা থাকুক না কেন, দেখবেন এদের মধ্যে এই ভূমি সমস্যা, ভূমি দখল করে সেখানে কিছু একটা বানাবে, সেটা রাবার, বেশিরভাগ ক্ষেত্রে রাবার বাগান হয়, কখনো কোনো একটা কল হয়, মানে চিনি কলের মতো এরকম কোনো একটা কিছু সরকারি বড় স্থাপনা করে জায়গাটা দখল করে নেয়। সবগুলো দেখবেন একই সুতোয় গাঁথা। এই পার্বত্য চট্টগ্রামের কথা হলে বলে হ্যাঁ ওদেরকে আদিবাসী বলা হচ্ছে, ওরা স্বাধীন হয়ে যেতে চায়। গাইবান্ধার ঘটনায় কি বলবেন, এই টাঙ্গাইলের ঘটনাকে কি বলবেন? মানে ওই একটা কথাতে সবকিছু খারিজ করে দেওয়া হয়তো, কিন্তু আসলে মেইন সমস্যা যেটা ভূমি সমস্যা, তাদের অধিকারের প্রশ্নে, তাদের নিপীড়নের প্রশ্নে, তাদের নির্যাতনের প্রশ্নে, এসব নিয়ে আমরা কথাই বলি না আসলে। তো এই যে 86-87 সালে এখানে রাবার বাগান করা হলো, একরে একরে জমির রাবার বাগান করা হলো। রাবারের কিন্তু এই যে আমরা এই রাবার দিয়ে তৈরি করা হয় মেইনলি হচ্ছে গাড়ির টায়ার। আর এই পুরো শিল্পটা কিন্তু দক্ষিণ আমেরিকায় ছিল, বলতে গেলে ব্রাজিলে ছিল আর কি। কিন্তু জাস্ট একটা ব্লাইট রোগ পুরা ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দেয়। তারপর থেকে দক্ষিণ এশিয়াতে আমাদের মতো দেশ বা ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, এদিকে এগুলো সুইচ করতে থাকে। আর এটা কিভাবে বিস্তৃতি লাভ করছে সেটা নিয়ে আমার এই রাবারের রাজনীতি নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এটা ছিল গভর্নমেন্টের লাভ, যে গভর্নমেন্ট ভাবতেছে এখান থেকে তো আমরা অনেক টাকা বের করতে পারবো। আর যখন আমি কোনো একটা প্রতিষ্ঠানকে যদি আমি বলি যে ঠিক আছে তোমরা এখানে লাগাও 1,000 একর জমি জুড়ে রাবার লাগাও, সেখান থেকে তো আমি সরকারের মন্ত্রী, এমপি বা কোনো একটা পর্যায়ে থাকলে তো বড় একটা কমিশন আমার নিজের পকেটে ঢোকার চান্সও আছে। ব্রিটিশরা তো তাদের দেশে নিয়ে যেত, এখানে এখন আমার পকেট তো বিশাল বড়, দেশে কিছু করবো না, টাকা পাচার করবো। তো রিসেন্টের যে ভাইরাল ভিডিও নিয়ে আজকের এই ভিডিও বানাচ্ছি, মানে যেখান থেকে সূচনা করলাম আর কি, সেই ভিডিওতে ভাবেন যে তাদের বাপ দাদা 14 পুরুষ শত বছর ধরে ওই এলাকায় থাকতেছে, তাদের ওই তো নিজস্ব কোনো একটা ভূমি নাই যে এই 10% আমার, তারা একদম উন্মুক্তভাবে বসবাস করতেছে। তাদের সাথে কোনো সমঝোতা নাই, তাদেরকে আদালতে যেতে দেওয়া হবে না, তাদেরকে উচ্ছেদ করা হবে, সেই জমি দখল করা হবে, এখান থেকে টাকা বানানো হবে। আর তারা যখন একটা মানে 13 জন যখন একটা ছোট্ট একটা বাড়িতে থাকতে পারতেছে না, পাশে একটা ঘর তুলতে গেলে আনসাররা যে একদম রাইফেল তার গলায় তাক করবে। এটাই মানে এরকম বাংলাদেশ আমরা চাচ্ছি? মানে আপনি বলেন, আর যারা দেখতেছেন, বা আপনি কি এরকম বাংলাদেশ ইমাজিন করেন? আপনি যদি ওই পরিবারে থাকতেন আপনি কি করতেন? মানে এটা কাইন্ড অফ আইরনি করে বলে যে আমি লাকি যে আমি একটা সংখ্যাগরিষ্ঠ একটা আইডেন্টিটি নিয়ে আমি জন্মগ্রহণ করছি। যেমন ধরেন ভারতের মুসলিমরা, তারা সেখানে সংখ্যালঘু, তারা সেখানে নিপীড়িত হচ্ছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে, যেরকম ধরেন আদিবাসী, তারা নিপীড়িত হচ্ছে। মানে দুনিয়া জুড়ে দেখেন যে সংখ্যালঘু সেই নিপীড়িত হচ্ছে। তো ওই জন্যই বললাম যে আইরনি করে বলি যে যারা মানে সংখ্যাগুরু হিসেবে জন্ম নিতে পারছে, আল্লাহ এই জন্মটা দিছে।
2000 সাল থেকে 2004 সালের একটা প্রজেক্টের একটা গল্প দিয়ে ভিডিওটা শেষ করি, সেটাও এই টাঙ্গাইলের এই মধুপুরের ঘটনায়। এই টাঙ্গাইলে সেই সময় বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি সরকার বললো যে এখানে আমরা একটা ইকো ট্যুরিজমের মানে একটা ইকো পার্ক করবো আর কি, এই বিশাল বনাঞ্চল নিয়ে আমরা এখানে ইকো পার্ক করবো, এরকম সমস্ত দিনাজপুরেও একটা আছে। সেই ইকো পার্ক করার জন্য তারা ওরকম একটা রিজার্ভ ফরেস্ট আরও একটা ম্যাপ দিয়ে দিল যে এর মাঝখানে কোনো পরিবার থাকতে পারবে না, কেউ এখানে গবাদি পশু পালন করতে পারবে না, খড়ির জন্য কোনো গাছ কাটতে পারবে না, বা এরকম বহুত নিয়ম কানুন, সর্বোচ্চ মনে হয় 5 বছরের জেল, কয়েক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে। তখন গারো ভাইরা বলছে, আরে এটা আমার বাড়ি, তুমি এখানে মাঝখানে লাইন টান আর কি। সেই সময় আন্দোলন হয়েছিল, পুলিশ গুলি চালাইছিল, পিরেন্স নাম নামে একজন পুলিশের গুলিতে মারা গেছিল। মাদুল ব্যান্ডের একটা গান শুনে দেখবেন যে শাল বৃক্ষের মতো সিনা টান করে সে মানুষ হয়ে বাঁচতে পিরেন জান দিয়েছে। এই সেই পিরেন, পুরো গানটা শুনে দেখতে পারেন যে এই 2000 থেকে 2004 সাল পর্যন্ত এই যে এই বিশাল প্রজেক্ট গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট এই প্রজেক্ট নিয়েছিল কি জন্য, যে ওখান থেকে বিশাল পরিমাণ টাকা কামাইতে পারবে। এই যে পার্বত্য চট্টগ্রামে ট্যুরিজম করছে না, এই ট্যুরিজম করতে যেয়ে সেখানে কি করছে, মানে পরিবেশ ধ্বংস করে শেষ করে ফেলছে। মানে ইকো ট্যুরিজম হয় নাই, মানে একপেশি ট্যুরিজম হয়ে গেছে, একবারে পুঁজি বের করতে করতে পাহাড়ের একদম 12টা বাজে শেষ করছে। তো তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম। তো এই সমস্যাটা যে তাড়াতাড়ি সমাধান হবে এরকম না। সমাধান, প্রথম কথা, সমাধান করার জন্য আগে সমাধানের সদিচ্ছা থাকতে হবে। পরবর্তীতে শুনলাম সেই পরিবারের সাথে প্রশাসন কথা বলছে, তারপরে আনসার যারা এরকম অমানবিক আচরণ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলছে। কি অ্যাকশন নেবে, পরে কি হবে জানি না। মানে এর মুখৈকি আশ্বাস তো এরকম আমরা সবসময় দেখি, কিন্তু এই ঘটনাটা একটা পরিবারের নয়, এটা একটা জনগোষ্ঠীর। কাজেই এটা জাস্ট খালি আমি তাদেরকে একটা, ঠিক আছে তোমরা ঘর তুলতে চাচ্ছ, তোমরা সমস্যা নেই, এটা এইভাবে সমাধানযোগ্য না। আর এটা শুধু বাংলাদেশের এই টাঙ্গাইলের না, বাংলাদেশের যত জায়গায় আদিবাসী ছড়াই ছিটে আছে সব জায়গার। তো আপনার কি মতামত এটা নিয়ে কমেন্টে জানাতে পারেন, যে কোনো সমালোচনা সহ। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।